অন্তদহন আকাশের ডাকে সন্ধ্যার গলা ফাটিয়ে কাঁদতে ইচ্ছে করলো, কারণ সে জানে না। আবারও আকাশের কণ্ঠ ভেসে আসে, সন্ধ্যা কোথায় তুমি? সন্ধ্যা বাঁ হাতে মুখ চেপে রেখেছে। ওপাশ থেকে আকাশ আবারও অসহায় কণ্ঠে ডাকে, সন্ধ্যা। সন্ধ্যার কি হলো কে জানে। সে দ্রুত কান থেকে ফোন নামিয়ে কল কেটে দেয়। চোখ থেকে টুপ করে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। সন্ধ্যা সেদিকে তাকালো না। কাপা হাতে ফোনের ভেতর থেকে সিম বের করে। ফোনের পলকে, চোখের পলকে চিমটি দুখণ্ড করে ফেলে। সৃজা অবাক হয়ে চেয়ে আছে সন্ধ্যার পানে। সন্ধ্যাকে ঝাঁকিয়ে বলে, সন্ধ্যা, এটা কি করলে তুমি? সন্ধ্যা ভেজা নির্জীব চোখে সৃজার পানে তাকালো। সৃজা বুঝতে পারছে না সন্ধ্যার কি হয়েছে। সন্ধ্যার গালে হাত দিয়ে বলে, বুঝেছি তোমার কোনো কারণে মন খারাপ। একদম মন খারাপ করো না। একটু নিজেকে স্বাভাবিক করো বোন। সৌম্য ভাইয়া এসে তোমাকে এভাবে দেখলে কত কষ্ট পাবে জানো? সন্ধ্যা মাথা নিচু করে নেয়। সৌম্য টিউশন থেকে ফিরে মাত্র ঘরের দরজায় দাঁড়িয়েছিল। সৃজার বলা লাস্ট কথাটা শুনতে পেয়ে সৌম্য দ্রুত পায়ে এগিয়ে এসে বলে, কি হয়েছে আমার বোনের? সন্ধ্যা মাথা নিচু করে রাখলো। সৃজা ভাঙা সিমের টুকরো দুটি সৌম্যর দিকে বাড়িয়ে দিলে সৌম্য অবাক হয়। সৃজা বলে, আপনার ফোনে আকাশ ভাইয়া নামে সেভ করা ছিল। সে কল করেছিল আর তাই। সৌম্য মাঝপথে শক্ত কণ্ঠে বলে, এখান থেকে যাও। সৃজা মাথা নিচু করে নিল। খারাপ লাগলো তার। সৌম্য সবসময় তার সাথে অকারণে এরকম করে। সে তো সৌম্য, সন্ধ্যাকে আপন ভাবে। কিন্তু সৌম্য তার উপর বরাবরই বিরক্ত হয়। সৌম্য আবারও ধমকে বলে, সৃজা এখান থেকে যাও। সৃজা ঝাঁকি দিয়ে ওঠে। সাথে সন্ধ্যাও। সন্ধ্যা তার ভাইয়ের দিকে একবার তাকায়, আরেকবার সৃজার দিকে। সৃজা বেডে থেকে নেমে মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে যায়। সৌম্য চোখ বুজলো, একে তো তার বোনকে এই ট্রমা থেকে বের করতে পারছে না, তার উপর আরেক ঝামেলা এসেছে। সৌম্যর ধারণা সৃজা ফোন অফ করে সন্ধ্যাকে দিয়েছিল। ভাবার কারণও আছে। সন্ধ্যা কখনো তার ফোন ছুঁয়েও দেখে না। তার বোনটা এ জগতে থাকে কিনা সেটাই সন্দেহ। আর আজ আকাশের কল রিসিভ করে নিল। সৌম্য দীর্ঘশ্বাস ফেলে সন্ধ্যার পাশে বসে। সন্ধ্যার মাথায় হাত রেখে মৃদু সুরে ডাকে, বনু। সন্ধ্যা ঝাপসা চোখে তার ভাইয়ের দিকে তাকায়। সৌম্য মৃদু হেসে বলে, আমি চেয়েছিলাম আমার বোনও ভীষণ স্ট্রং হবে, কিন্তু তুই তো আমার কথা রাখছিস না। আমার ইচ্ছের কথা এভাবে ভুলে গেলি। সন্ধ্যা সৌম্যর ফোন হাতে নিয়ে কিছু টাইপ করে সৌম্যর দিকে তাক করে। সৌম্য ফোনের স্ক্রিনে তাকায়। আকাশ আমাকে ডিভোর্স দিয়ে দিবে ভাইয়া, এই জন্য হয়তো কল দিয়েছিল। লেখাটি পড়ে সৌম্য অবাক হয়। তার বোনের দিকে তাকালো। আকাশের কথাটি মনে পড়ল। ডিভোর্স পেপার হাতে পেলে তোমাকে কল করব। দৃষ্টি ঘুরিয়ে সন্ধ্যার দিকে তাকায়। সন্ধ্যার চোখের পানি গালে গড়িয়ে পড়েছে। সৌম্য হয়তো বোনের মনের কথা বুঝতে পারল। সে এতটাও অবুঝ নয়। তার ইরাবতীকে ছাড়া থাকছে। সে বোঝে এই যন্ত্রণাদায়ক অনুভূতি। তার বোনটা কত বড় হয়ে গিয়েছে। হঠাৎ তার বনুর একজনের সাথে বিয়ে হয়ে গেল। সময়ের ব্যবধানে তার বনু ভালোবাসা নামক অসুখও বাঁধালো। কিন্তু সে কি করবে? একটি সম্পর্ক করতে যেমন পরিবারের সম্মতি প্রয়োজন হয় সমাজের সাথে খাপ খাওয়ানোর মতো অবস্থা, তেমনি প্রয়োজন হয় সম্পর্কে জড়ানো দুজনের সম্মতি। কিন্তু তার আর তার বোনের ক্ষেত্রে এসব কিছুই নেই। তার আর ইরাবতীর এক হওয়ার পেছনে কোনো অনুকূল পরিবেশ ছিল না। ছিল না কারো সম্মতি। আর তার বোনের ক্ষেত্রে হয়েছে। দুটো মানুষের মাঝে একজন আরেকজনকে চায় না। সৌম্য দীর্ঘশ্বাস ফেলে নিজেকে সামলে নেয়। নরম গলায় বোঝায়,
একটা কথা বলবি, বনু? একটা কথা শুনবি, বনু? সন্ধ্যা সৌম্যর পানে আগ্রহী চোখে চেয়ে সৌম্য একটু হেসে বলে, কেউ যদি আমাদের না চায়, সেখানে থেকে নিজেদের সম্মান খোয়াতে নেই, বরং সে প্রকাশ করার আগেই সেখান থেকে কেটে পড়তে হয়। একটা কথা মনে রাখবি, মানুষের মান পরিমাপ হয় আর মাঝে বিদ্যমান আত্মসম্মানের মাপকাঠি দ্বারা। সন্ধ্যা ভাইয়ের কথার অর্থ বুঝতে পেরেছে, জোরপূর্বক একটু হাসে। সত্যিই তো, সে কেন নিজের সম্মান খুইয়ে আকাশকে চায়? আকাশ তাকে চায় না। তাছাড়া তার তো গুণ খুঁজে পাওয়া যায় না, আর আকাশের গুণের শেষ হয় না। তবুও সন্ধ্যা জোর করে কেন থাকতে চাইছে? সন্ধ্যা আর চাইবে না আকাশকে। আবার সে তো চায় না আকাশকে, সে শুধু ডিভোর্স পেপারে সাইন করতে চায় না। কথাটি ভাবতেই সৌম্যর দিকে চেয়ে বোঝালো, সে আকাশকে চায় না, কিন্তু ডিভোর্স পেপারে সাইন করতে চায় না। সৌম্য নীরবে চেয়ে রইল। তার বোনও এখনো ছোট, আর একটু বড় হলে হয়তো নিজেই বুঝতে পারবে। তাই আর কিছু বলল না। তাছাড়া আকাশের টপিক আসায় সন্ধ্যা আগের চেয়ে একটুখানি স্বাভাবিক আচরণ করছে। এই জন্য সৌম্যর ভালো লাগলো। সন্ধ্যার গালে হাত রেখে বলে, আমাদের কাউকে প্রয়োজন নেই, বনু। আমার তুই আছিস, আর আমি আছি, মনে থাকবে তো? সন্ধ্যা মলিন মুখে মাথা নাড়ল। সৌম্য উঠে দাঁড়িয়ে পরনের শার্ট খুলতে খুলতে বলে, আজ তুই ভাত খেতে দে, অনেক খিদা লেগেছে। কতদিন হলো তো আমাকে ভুলেই থাকলে। মনে হচ্ছে আজ একটু একটু মনে পড়েছে। তোর একটা অভাগা ভাই আছে। সন্ধ্যা মন খারাপ হলো। সে যে মাঝে মাঝে কি করে, এটা নিজেই বুঝতে পারে না। কি করবে সে? বিছানার উপর থেকে নেমে ঘরের কোনায় গিয়ে প্লেটে ভাত বাড়ে। সৌম্য আর চোখে সন্ধ্যার কাজ দেখে মৃদু হাসলো। আকাশ প্রায় অনেকক্ষণ যাবৎ সন্ধ্যাকে ডেকে কারো সাড়া পায় না। হঠাৎ কল কেটে যাওয়ার পর থেকে সামনে কল করে। প্রতিবার ফোন বন্ধ দেখায়। আকাশের চোখে মুখে অসহায়ত্ব ঘিরে ধরে। রাগে হাতের ফোন আছাড় দিতে গিয়েও থেমে যায়। নিজেকে শান্ত করে সময় নিয়ে। সময় নষ্ট না করে দ্রুত কাউকে ফোন করে। রিসিভ হতেই আকাশ বলে ওঠে, একটা নাম্বার পাঠিয়েছি, লাস্ট লোকেশন কোথায় ছিল, আমাকে পাঠা। ওপাশ থেকে আকাশের পরিচিত এক ফ্রেন্ড বলে, 1 ঘন্টা টাইম দে। আকাশ চেঁচিয়ে বলে, পাগল নাকি? 1 মিনিটও দিতে পারবো না, এক্ষুনি দে, নয়তো বউকে ভুলে যা। ওপাশ থেকে ছেলেটি কাঁদো কাঁদো মুখ করে বলে, কয়েকদিন আগেই বিয়ে করলাম। আকাশ বিরক্ত হয়ে বলে, এই জন্য ভুলতে সময় লাগবে না। ওপাশ থেকে ছেলেটি অসহায় কণ্ঠে বলে, তোর কাজ করে দিচ্ছি, 5 মিনিট সময় দে অন্তত। আকাশ ছোট করে হুম বলে কল কেটে দেয়। ফোন টেবিলের উপর রেখে টেবিলের ড্রয়ার থেকে একটি কাগজ বের করে। ডিভোর্স পেপার এটা। সন্ধ্যা যাওয়ার 1 সপ্তাহের মাথায় আসমানি নয়ন তাকে এই ডিভোর্স পেপার ধরিয়ে দিয়েছিল। কিছু কথাও শুনিয়েছিল। এবার ডিভোর্স পেপারে সাইন করে তুমি শান্তিতে নিঃশ্বাস নাও। খুশি হয়েছে তো, তাই না? আকাশ চুপচাপ পেপারটির দিকে তাকিয়েছিল। মায়ের কোনো কথাই কানে নেয়নি, কোনো উত্তরও করেনি। এরপর পেপারটি একটি ড্রয়ারে অবহেলে ফেলে রেখেছিল। আজ হঠাৎ পেপারটির কথা মনে পড়ল। রাগ হলো আকাশের। পেপারটি কুটি কুটি করে ছুঁড়ে ফেললো। ফোনে টং করে নোটিফিকেশন আসলে আকাশ দ্রুত ফোন হাতে তুলে নেয়। কাঙ্ক্ষিত জিনিস পেয়ে আকাশের মুখ হাসি ফুটে ওঠে। অতঃপর দ্রুত রেডি হয়ে নিল। প্যান্টের ওপর একটি সাদা পাঞ্জাবি জড়ানো। আয়নায় কখনো নিজেকে সেভাবে দেখা হয়নি। আজ দেখলো তার পোশাকের দিকে। সন্ধ্যার
শুভ্র পাঞ্জাবিওয়ালার সম্বোধনটি মনে পড়তেই আকাশ আর একটু সহ হাসল। সন্ধ্যা যাওয়ার পর কখনো শার্ট পরেছে বলে মনে পড়ে না আকাশের। আকাশ শার্ট পরতে গিয়েও আবার রেখে দিয়ে পাঞ্জাবি পরেছে। এরকমও হয়েছে, রাস্তার পাশে ফুটপাতে গিয়ে বসে থাকা সাদা পাঞ্জাবির দিকে নজর পড়লে সেখান থেকে সব সাদা পাঞ্জাবি বেছে কিনে নিত। ফুটপাত বলে ফিরিয়ে দিতে গিয়েও রেখে দিত। তার মনে হতো, ব্যাপার না, পাঞ্জাবি তো সাদা, এতেই তার চলবে।
সোহা অসহায় চোখে সন্ধ্যার দিকে তাকালো। সৌম্য সন্ধ্যাকে উঠিয়ে বসিয়ে বিচলিত কণ্ঠে বলে, বনু কোথায় ব্যথা পেয়েছিস? সন্ধ্যা সোজা হয়ে বসে মাথা নাড়িয়ে বোঝায় তেমন ব্যথা পায়নি। সোহা অনুতপ্ত সুরে বলে, সরি সন্ধ্যা, আমি এক্সপেরিমেন্ট ভুল করে জড়িয়ে ধরে ফেলেছি তোমাকে। কথাটা বলতে পেছন থেকে সাধন সোহার মাথায় জোরে চাটি মেরে বলে, তোর তো জীবনেও শিক্ষা হবে না। সোহা রেগে সাধনের বাহুতে থাপ্পড় দিয়ে বলে, এই তুমি সব সময় আমাকে মারো কেন? তোমার হাত চুপ করে থাকে না? অসভ্য ভাই একটা। সাধন রেগে বলে, আবার বেয়াদবি করছিস? কঞ্চি এনে আজ শিক্ষা দেব বলে দিলাম। সোহা মুখ গেলিয়ে বলে, যাও তো এখান থেকে। সারা রাস্তা মেরে মেরে এনেও শান্তি হয়নি তোমার। সাধন আবারও সোহার মাথায় থাপ্পড় মারে। সোহাও রেগে সাধনের হাতে কামড় মারে। সাধন সমানে সোহার পিঠে থাপড়াচ্ছে। এদিকে সৌম্য আর সন্ধ্যা বিস্ময় দৃষ্টিতে সোহা আর সাধনের দিকে চেয়ে আছে। কথার ধরনে তো বোঝা যাচ্ছে ভাই বোন, কিন্তু গভাবে মারামারি করতে দেখে সৌম্য সন্ধ্যা অবাক না হয়ে পারল না। দুজনে ঘাড় ঘুরিয়ে দুজনের দিকে মুখ চাওয়াচাওয়ি করলো। কি মনে করে দুজনেই একসাথে হেসে ফেলল। সৌম্য গাল চুলকে বলে, তুই এরকম মার খেতে চাস বনু? সন্ধ্যা গাল ফুলিয়ে তাকায়। সৌম্য হেসে আবারও সাধনার সোহার দিকে তাকায়। দুজনের অবস্থা সেইম। এ ওকে মারছে, ও ওকে মারছে। সৌম্য জীবনেও সন্ধ্যা একটা থাপ্পড় দেয়নি, জীবনে পারবেও বলে মনে হয় না। সৃজা দৌড়ে এসে সোহাকে টেনে সরিয়ে এনে বলে, আরে সাধন ভাইয়া, তুমি ওকে মারছো কেন এভাবে? সাধন হাতের দিকে তাকিয়ে দেখলো কামড়ে পুরো মাংস বের করে দিয়েছে। রেগে বলে, একে বিয়ে দিয়ে আমার শান্তি হবে? রাক্ষসীর মতো কামড়ে মাংস তুলে নিয়েছে। সোহা রেগে বলে, আর তুমি যে আমার মাথায় চান্দিতে মেরে মেরে জখম করে দিলে। এরপর সৃজার দিকে তাকিয়ে বলে, আপুও আমায় সারা রাস্তা মাথায় চাটি মারতে মারতে এনেছে। সাধন রেগে বলে, ভালো করেছি, আরো মারা উচিত তোকে। সৃজা কপাল চাপড়ায়, এরা এত বড় হয়েও আর ভালো হলো না। সৃজা হতাশ কণ্ঠে বলে, দয়া করে তোমরা থামো। মেহমানদের সামনে দুই ভাই বোন মারামারি শুরু করে দিয়েছ। সৃজার কথায় সোহা আর সাধন দুজনেই সৌম্য আর সন্ধ্যার দিকে তাকালো। সৌম্য সন্ধ্যাকে উঠিয়ে বিছানায় বসিয়েছে। সোহা সাধন দুজনেই কেমন অপ্রস্তুত হয়ে গেল। তারা ভুলেই বসেছিল এখানে অপরিচিত দুজন আছে। মারামারির সময় কিছু মনে থাকে না। সৃজা সন্ধ্যার দিকে চেয়ে বলে, সন্ধ্যা, পরিচয় করিয়ে দেই। এর নাম সোহা, আর ওই ভাইয়ার নাম সাধন। অনেক আগে আমাদের এখানে থাকতো। তখন থেকে ওরা আমার একদম নিজের ভাই বোন হয়ে গিয়েছে।
সন্ধ্যা অসহায় চোখে তাকালো ভাইয়ের দিকে। সে যেদিকেই যাচ্ছে সবাই তাকে ভুল বুঝছে। সৃজার বাবা হেসে বলে, সৌম্য, চিন্তা করো না, সাধনার সোহা সন্ধ্যার অনেক আপ্যায়ন করবে। সোহা মায়ের সন্ধ্যাকে খুব পছন্দ হয়েছে। সোহা খুব খুশি হলো। সৌম্য মানবে না, পাগল নাকি? সে রাতে ঘুমাতেই পারবে না তার বোন অন্য কোথাও গেলে। সাধন এগিয়ে এসে বলে, সৌম্য, তুমি আমাদের সাথে চলো, আমাদের ওখানটা তোমাদের ঘুরিয়ে দেখাবো। সৃজার বাবাও সাধনের সাথে একমত। অচেনা অজানা কারো বাড়ি যেতে সৌম্য যদিও ভীষণ ইতস্তত বোধ করছিল, কিন্তু সন্ধ্যার দিকে চেয়ে রাজি হলো। সন্ধ্যা সোহার সাথে খুব সুন্দর মিশে গিয়েছে তার জীবনে। চাওয়ার মধ্যে সর্বপ্রথম চাওয়া তার বোনও ভালো থাকুক। এ কারণে সৌম্য রাজি হয়। এরপর সকলে রেডি হয়ে সাধনদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। সাধন সৌম্য আগে আগে হাঁটছে, সোহা সন্ধ্যা তার সৃজা পিছু পিছু হাঁটছে। ঘড়িতে প্রায় 10টা 30। আকাশ মাত্র ভানুগ্রাম গ্রামে এসে নেমেছে। মেইন রাস্তা থেকে গাড়ি আর ভেতরে আসে না। বিরক্ত হলো সে। কোন অজপাড়া গ্রামে এটা কে জানে। গাড়ি সাইড করে রেখে মেইন রাস্তা থেকে কাঁচা রাস্তায় নেমে পড়ে। চারিদিকে যেমন ঘুটঘুটে অন্ধকার। আকাশ পকেট থেকে ফোন বের করে রাস্তার দিকে তাক করে হাঁটতে থাকে। বাম পাশটায় পাঞ্জাবির সাথে কি যেন বেঁধে যাওয়া আকাশ দাঁড়িয়ে পড়ে বাম দিকে ফিরে তাকায়। তখনই আকাশের পাশ দিয়ে সৌম্য সাধন পাশ করে যায়। পিছু পিছু সন্ধ্যা, সোহার সৃজা আকাশের পাশ পাশ
করতে গিয়ে সন্ধ্যা আকাশের ডান বাহুর সাথে ধাক্কা খেয়ে ঠাস করে পড়ে যায়। রাস্তাটি ছোট, একসাথে তিনজন আবার পাশে আকাশ দাঁড়িয়ে থাকায় সন্ধ্যা আকাশের সাথে বেঁধে গিয়েছে। অন্ধকারে তেমন কিছু দেখাও যায় না। সন্ধ্যা কোমরে ব্যথা পেয়ে চোখ মুখ কুঁচকে নিয়েছে। আকাশ বিরক্ত হলো। পাঞ্জাবি ছুটাতে পেরে সে আর এখানে দাঁড়ালো না। সে পড়েছে। তার মাথায় আপাতত সন্ধ্যাকে খুঁজছে। সে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে তবে দম নেবে। পায়ের গতি বাড়িয়ে দ্রুত পায়ে সামনের দিকে এগিয়ে যায়। এদিকে সন্ধ্যাকে পড়ে যেতে সোহা দ্রুত সন্ধ্যার পাশে বসে বলে, হায় হায় পড়লে কিভাবে? সৃজা ফোনের আলো ধরেছে। সোহা সামনে তাকালে দেখলো একটি পাঞ্জাবি পরা ছেলে গট গট পায়ে এগিয়ে যাচ্ছে। রাগ হলো তার। কিছু বলতে নেওয়ার আগেই সৌম্য দৌড়ে এসে বলে, তোমরা আমার বোনকে ফেলে দিয়েছো কেন? সোহার সৃজা বুক কুঁচকে তাকালো। তারা আবার কখন ফেলে দিল সন্ধ্যাকে? সৌম্য সন্ধ্যাকে ধরে ধরে উঠিয়ে জিজ্ঞেস করে, বনু কোথাও ব্যথা পেয়েছিস? পেছন থেকে সাধন বলে, তুমি এত হাই পারো হও কেমনে ভাই? মানুষের সোনা হারিয়ে গেলেও এত হাইপার হয় না। সন্ধ্যা ঝাপসা চোখে সৌম্যর পানে চেয়ে আছে যদিও অন্ধকার, তবু একটু একটু যা দেখতে পেল। সন্ধ্যার মনে হয় তার ভাই এত ভালো কেন। সৌম্য সন্ধ্যার কাপড় ঝেড়ে দিয়ে বাঁ হাতে আগলে নিয়ে সামনে এগোতে এগোতে বলে, সোনা হারালে সোনা পাওয়া যায়, আমার বনু হারালে কোথায় পাবো ওকে? সৃজার বাবা সাথে সাথে বলে, এই নামের কেউ থাকে না এখানে। কথাটা বলে সে উল্টো ঘুরে তার ঘরের দিকে যায়। আকাশ জোহরি চোখে চেয়ে আছে সৃজার বাবার দিকে। মনে হচ্ছে লোকটি পালিয়ে গেল। আকাশ কিছু বলতে গিয়েও বলল না। উল্টো ঘুরে ঘরের দরজায় খেয়াল করলে দেখলো বাইরে থেকে দরজা আটকে রাখা, তবে তালা দেওয়া নয়। আকাশ একটুও সময় ব্যয় না করে দ্রুত দরজার ছিটকিনি খুলে ফেলে।
তার ফ্রেন্ড তাকে এই লোকেশনটি দিয়েছে। সন্ধ্যার সময় এই ঘরেই নিশ্চয়ই থাকে, হয়তো বাইরে গিয়েছে। এসব ভাবনার থেকে দরজা খুলল। ওদিকে সৃজার বাবা দরজা খোলার শব্দ পেয়ে দ্রুত এগিয়ে আসে। আকাশ ঘরের ভেতরে গিয়ে ফোনে ফ্ল্যাশ চারদিকে ঘোরায়, সুইচ বোর্ড খুঁজে, চোখে পড়লে ঘরের লাইট জ্বালিয়ে দেয়। পেছন থেকে সৃজার বাবা বলে, এসব কি ধরনের অসভ্যতামি? রাতে বিরাতে অচেনা মানুষদের ঘরে এভাবে ঢুকছো কেন? আমার এখানে তোমার ক্ষমতা চলবে না। সৃজার বাবার কথা আকাশের কানে গিয়েছে কিনা তার দৃষ্টি ঘরের কোনায় টেবিলের উপর। আকাশ দ্রুত পায়ে এগিয়ে গিয়ে দেখলো টেবিলের কোনায় একটি শুকনো বকুল ফুলের মালা, পাশেই সেই সেম ছবি যেটা সন্ধ্যা নিয়ে যাতে একে তাকে দিয়ে এসেছিল। আকাশ কাগজটি আর বকুলের মালা দুটোই ডান হাতে তুলে নেয়। এই দুটি জিনিস সন্ধ্যা তাকে দিয়েছিল। আকাশ আজও রেখে দিয়েছে, সন্ধ্যাও রেখে দিয়েছে এগুলো। আকাশ দৃষ্টি ঘুরিয়ে ঘরের আশেপাশে তাকায়। সন্ধ্যা এই ঘরে নেই কেন? ঘরের কোনায় সন্ধ্যার একটি পরিচিত শাড়ি দেখতে পেয়ে আকাশ ঢোক গিলল। সৃজার বাবা রেগে বলে, আমি তো তোমাকে কিছু বলেছি। আকাশ চোখ বুজলো, এই লোকটি তাকে মিথ্যা বলছে কেন? দ্রুত উল্টো ঘুরে শক্ত কণ্ঠে বলে, সন্ধ্যা কোথায়? সৃজার বাবা ঢোক গিলে বলে, এই নামে এখানে কেউ থাকে না। আকাশ তীক্ষ্ণ চোখে ভদ্রলোকটির দিকে চেয়ে আছে। এই লোকের মুখ দেখেই বোঝা যায় কিছু লুকাচ্ছে। আকাশ পা দিয়ে একটি চেয়ার তার সামনে এনে চেয়ারে বসে বাম পায়ের ওপর ডান পা তুলে রাখে, বাঁ হাত ডান পায়ের ওপর রেখে সৃজার বাবার দিকে চেয়ে রাগান্বিত সুরে বলে, ভুলেও মিথ্যা বলবেন না আঙ্কেল, আমি বাবার বয়সী লোকদের সম্মান করি। আপনি সন্ধ্যাকে আনুন, নিজের সম্মান বাঁচান। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।